বাংলাদেশে হঠাৎ করে কি হলো? আমার যেহেতু কারওয়ান বাজার এরিয়াটার আশেপাশে থাকা হয়, কাজেই দুপুর থেকেই মোটামুটি আমাদের এই এরিয়াগুলো, বিশেষ করে শাহবাগ, বাংলা মোটর কিংবা ফার্ম গেট, কারওয়ান বাজার, এই যে এই রুটটা, এখানে মোটামুটি মানে অনেক সাধারণ মানুষের উপস্থিতি অনেক বেশি ছিল। আর হাদি যিনি মারা গেছেন তার বিচারের দাবিতে কিন্তু মোটামুটি সন্ধ্যা থেকে বা দুপুর থেকে যদি বলি একরকম উত্তপ্ত ছিল ঢাকা। সেই পরিপ্রেক্ষিতেই আসলে তার বিচারের জন্য নানান জায়গায় ছাত্ররা জড়ো হচ্ছিলেন, তারা মিছিল করছিলেন বা সেই দাবিতে আর কি দাবি জানাচ্ছিলেন এক কথায়। তো সেই সূত্র ধরেই কিন্তু এই রেসটা শুরু হয়। প্রথমে শাহবাগের দিকে ছাত্ররা আন্দোলন করে, সেখান থেকে একরকম সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছিল। দেন সেখান থেকেই মূলত আস্তে আস্তে গণমাধ্যমের দিকে, শুধু গণমাধ্যম যদি বলি সব গণমাধ্যম না, কিছু গণমাধ্যম কে আসলে ইন্ডিকেট করে মূলত ই করা হচ্ছিল, মানে আন্দোলন করা হচ্ছিল এবং সোশ্যাল মিডিয়া এটা নিয়ে কথা হচ্ছিল। ওই সূত্র ধরেই আর কি আমাদের এখানের যে প্রথম আলো পত্রিকাটা আছে, সেই পত্রিকার হাউসের এখানে বেশ কিছু জনতা, প্রথমে তো আসলে তারা ছাত্র ছিল বা সাধারণ মানুষ ছিল সেরকম বোঝা যায়নি, যেহেতু বয়স একটা ফ্যাক্ট, সেই জায়গা থেকে বোঝা গেছে যে আসলে তারা ছাত্রই ছিল। বিভিন্ন বয়সীর ছেলেপেলে আসলে এসে এখানে জড়ো হচ্ছিল আর কি। তো এক পর্যায়ে দেখা গেছে যে প্রথম আলোর নিচের যেই ফ্লোরটা, সেই ফ্লোরে তারা ভাঙচুর চালায়। দেন ভাঙচুর চালানোর পর উপরে উঠে ওখানে যত প্রয়োজনীয় নথি ছিল সেই নথিগুলোকে আসলে নামিয়ে এনে সামনে আগুনে পোড়া হয় আর কি। তো এই তো তারপরে আস্তে আস্তে এই কি বলে আরো অনেক বেশি এই বাড়তে থাকে এই গ্যাঞ্জামটা আর কি। বাড়তে বাড়তে এক পর্যায়ে মোটামুটি প্রথম আলোর পুরো অফিসই ভেঙে ফেলা হয়। দেন ওটার ভেতর থেকে যত নথি ছিল, গুরুত্বপূর্ণ নথি ছিল কিংবা সামনে যা পেয়েছে তাই মোটামুটি তারা এখানে দূর থেকে যতটুকু বোঝা গেছে আর কি, আগুন দেখা যাচ্ছিল। প্রত্যেকই ছাত্র ছিল। এখন একটা বিষয় কি, যখন আন্দোলন হয় তখন তো আসলে ছাত্র নাম দিয়েই হয় এবং চোখের সামনে হয়তো আপনি বয়সের সময়সীমাটা দেখে আপনি ছাত্র অনুমান করতে পারবেন, কিন্তু অ্যাকচুয়ালি মানে অনেকেই তো আছে আগেও যখন ছাত্র লীগ বা ছাত্র দল এখনো যারা করেন, তাদের সবার বয়স দেখে তো আসলে ছাত্রলীগ বা ছাত্র দল সেভাবে বোঝার উপায় নেই। হ্যাঁ, তো তবে তারা যে আন্দোলন করছিলেন তারা ওই ছাত্র জনতা হিসেবেই আন্দোলনটা করছিলেন আর কি। এখন স্পেসিফিক ভাবে ধরে ধরে তারা সবাই ছাত্র ছিল কিনা সেটা তো আসলে আমরা বলতে পারবো না, তাই না? তো সেখানে বা তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা ওই মুহূর্তে সেটা তো বোঝার আসলে কোনো উপায় নেই। সংবাদ মাধ্যমকে আঘাত করা হলো, অত্যাচার করা হলো, ভাঙচুর, লুটপাট, আগুন ধরিয়ে দেওয়া হলো। ডেইলি স্টার, প্রথম আলো দুটি যে দেখলাম আমরা, এই ঘটনাকে কিভাবে দেখছেন আপনারা একজন বাংলাদেশি নাগরিক, কাছাকাছি একেবারে সামনে থেকে মানে আসলে গণমাধ্যমের উপর আসলে গণমাধ্যম তো আসলে কাজ করে অনেক সময় নিরপেক্ষভাবে তারা বলে, কিন্তু অনেক সময় অনেক প্রতিবন্ধকতাই থাকে, এটা যেমন সত্যি কথা। এবং কালকের ইস্যুটাকে কেন্দ্র করে আসলে গণমাধ্যমের উপর হামলা করার মতো যৌক্তিকতা আসলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় না। এখন ধরেন কোন একটা প্রতিষ্ঠান কোন একটা দলকে সমর্থন করে কিংবা কোন একটা দেশকে সমর্থন করে বা নিজের দেশের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা করে, সেই ইস্যুটা ভিন্ন। আর একটা দেশের নাগরিককে আসলে গুলি করে হত্যা করা হয়েছে, তার বিচারের জন্য আসলে সেই গণমাধ্যমের উপর চড়াও হওয়া, দুটো কিন্তু একদমই আলাদা জিনিস। কাজেই অবশ্যই এটা কোনোভাবেই আসলে কাম্য না যে কোন একজন নাগরিকের হত্যার বিচারের জন্য আসলে গণমাধ্যমের উপর সেই রেশটা ঢেলে দেয়া কিংবা জেদটা ঢেলে দেয়া। তো এটাকে অবশ্যই মানে আমাদের প্রত্যাশার মধ্যে তো ছিলই না, কিংবা হয়তো ভাবনার মধ্যেও ছিল না যে হঠাৎ করে, আপনি জানেন যে 5ই অগস্টে কিন্তু অনেকগুলো হাউসের উপরে আসলে হামলা হয়েছে পরবর্তী সময়ে। ঠিক আছে, 5 অগস্টের ঘটনাটা অনেক বড় ছিল, প্রেক্ষাপটটাও ভিন্ন ছিল, কিন্তু এখনের এই ঘটনাকে কেন্দ্র করে আসলে গণমাধ্যমের উপর হামলা চালানোটা অবশ্যই আমরা ইতিবাচক ভাবে দেখি না। যিনি প্রধান উপদেষ্টা ইউনূস
মোহাম্মদ হুম ইউনূস তিনি বলেছেন সংবাদ হুম মাধ্যম যে দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে থাকার হুম বার্তা দিয়েছেন, কিভাবে হুম দেখছেন? আহ দেখেন, স্বাভাবিকভাবেই কিন্তু যেই সরকারই থাকুক না কেন, সেটা আপনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলেন কিংবা এর আগেও যারা ছিলেন, তারা বরাবরই এই ধরনের কথাগুলো বলে এসছেন যে গণমাধ্যম স্বাধীন, গণমাধ্যমের নিরপেক্ষভাবে কাজ করার জন্য যা ধরনের সংস্কার, যা ধরনের পাশে থাকা তারা আছেন, কিন্তু আদতেই কি এই কথাগুলোর যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ এই কারণে পূর্ব অভিজ্ঞতা তাই বলে, গণমাধ্যম কর্মীরা কিন্তু বরাবরই হেনস্থার শিকার হয়েছে। পক্ষে বিপক্ষে আমি বারবার বলছি, মতাদর্শ থাকতেই পারে, কিন্তু পেশাগত কাজ করতে গিয়ে যখন বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয়, তখন নিশ্চয়ই আসলে গণমাধ্যমের স্বাধীনতাটা কিংবা গণমাধ্যমের পাশে আছে সরকার, এই ধরনের কথাগুলো মনে হয় একদমই মিথ্যা প্রমাণ হয়। হ্যাঁ, তো হয়তো অন্তর্বর্তীকালীন সরকার প্রতি সরকারের মতোই তার দায়িত্বের জায়গা থেকে হয়তো কথাটা বলেছেন, তবে কতটুকু আসলে পাশে থাকবেন সেটা আসলে সামনে যেহেতু নির্বাচন, আরো কিছু মানে বড় বড় ইভেন্ট আছে, সো সবকিছু মিলে কিংবা এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে, পরবর্তীতে হয়তো বোঝা যাবেন যে আসলেই আহ মানে এটা মিন করে কিনা ওনার কথাটা। একদমই। এখন কি পরিস্থিতি রয়েছে বাংলাদেশের? কারণ খবর আসছে ধানমান্ডিতে ভাঙচুর হয়েছে, আরো বেশ কয়েকটা জায়গায় বিক্ষিপ্ত ওটা তো গত রাতের ঘটনা। হুম, এখন কি পরিস্থিতি গত রয়েছে? গত রাতের ঘটনা, এবং এখন হচ্ছে মোটামুটি হ্যাঁ বিক্ষুব্ধ। এখন বলা যায় যে ঢাকা এখনো উত্তপ্ত। কিছুক্ষণ পরে হয়তো বেশ কতগুলো বিক্ষোভ সমাবেশ একসাথে জড়ো হচ্ছে, প্রতিবাদ জানাচ্ছে। অনেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এনসিপি, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের দেশের নতুন একটি দল এনসিপি, তাদের পক্ষ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে যতক্ষণ না পর্যন্ত ভারত, যেহেতু কথা হয়েছে যে এই খুনিরা ওখানে পালিয়ে গেছেন, তো যতক্ষণ না পর্যন্ত ভারত সরকার আসলে বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আসলে তারা রাজপথ ছাড়বেন না, এমন কথা কিন্তু তারা বারবারই বলছেন। সো এটা একটা বড় বিষয় যে আসলে কতক্ষণে এই বিচার হবে কিংবা ঢাকা আসলে ঠান্ডা হবে কিনা বা স্থির হবে কিনা। হ্যাঁ দিদি, যে বিষয়টা হচ্ছে যে প্রথমবার মানে দেখা গেল যে বাংলাদেশে শুক্রবার মানে আজকের দিনে প্রথম আলো এবং ডেলি স্টার দুটিই কিন্তু একেবারে কাজকর্ম বন্ধ, প্রকাশিত হলো না প্রথম আলো। এটা কতটা হবে লজ্জার! না, কালকেও হবে না, কালকেও হ্যাঁ, হবে না, সাময়িকভাবে বন্ধ যতদূর রেখে আমরা দিয়েছে। জানি। হ্যাঁ, বলছিলাম যে এই যে সংবাদ মাধ্যম ক্ষতিগ্রস্ত হলো, পত্রিকা প্রকাশ পেল না, সাময়িকভাবে বন্ধ, এই বিষয়টা কিভাবে দেখছেন? এটা অবশ্যই আমাদের মানে এক কথায় যদি বলতে হয়, আমাদের গণমাধ্যমের জন্য হুমকি। কারণ জানি না, এখন গত 15 বছর একটা সীমাবদ্ধতার মধ্যে কাজ করা গেলেও কাজ করতে পারছে হয়তো, এই সময়টাও কিছুটা কাজ করা গেছে, কিন্তু সামনের দিনগুলোতে আসলে গণমাধ্যম কতটা মানে স্বাধীনভাবে কাজ করতে পারবে, এটা যেমন অনেক বড় একটা প্রশ্ন। পাশাপাশি হচ্ছে আদৌ কাজ করতে পারবে কিনা কম্প্রোমাইজ করে, কারণ গণমাধ্যম আসলে কম্প্রোমাইজ করে টিকে থাকতে পারে না। সেই জায়গা থেকে আসলে কম্প্রোমাইজ করে কতটা কাজ করতে পারবে, এটা একটা বড় বিষয়, এবং অবশ্যই এটা লজ্জার, এবং সবচেয়ে বড় বিষয় এটা গণমাধ্যমের জন্য একটা হুমকি আমার কাছে মনে হয়েছে। যে অবশ্যই এটা কাম্য না, কারণ বাংলাদেশে প্রথম আলো হচ্ছে একদম প্রথম শ্রেণীর একটা জাতীয় দৈনিক, এবং বা নির্ভরযোগ্যতার কথা যদি বলেন, কি বলে, আমাদের ব্রডকাস্ট চ্যানেলের পরে বা ব্রডকাস্ট চ্যানেল ছাড়া যদি বলি যে পত্রিকা সবার আগে 1 নম্বরে প্রথম আলোকে দেখা হয়। তো সেদিকে একদম প্রথম শ্রেণীর একটা নিউজ পেপারের উপর এই ধরনের হামলা, এবং সবচেয়ে বড় বিষয় তাদের গুরুত্বপূর্ণ নথিগুলো পুড়িয়ে দেয়া, সেটার পেছনে আসলে কোনো ইন্টেনশনালি সেটা অবশ্যই করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। অবশ্যই সেটা যে কোনো গণমাধ্যমের জন্যই হুমকি। আজকে প্রথম আলো করেছে, পরবর্তীতে হয়তো আমাদেরটা করবে, তার পরবর্তীতে আরেকজনেরটা করবে। তো এইভাবে একটার পর একটা কিন্তু গণমাধ্যম তারা টার্গেট করতেই পারে, যদি এই গণমাধ্যমের উপর হামলার বিচারটা আসলে সঠিকভাবে না হয়। সো এইটা অবশ্যই গণমাধ্যমের জন্য একটা হুমকি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।